হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বিজনেস স্ট্যাটিস্টিক্স। অ্যাকাউন্টিং এর জন্য চ্যাপ্টার হচ্ছে 3 এবং 4, মেজর অফ ডিসপারশন, মুভমেন্ট, স্কিউনেস এন্ড কার্টোসিস। আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য চ্যাপ্টার হচ্ছে একটা, চ্যাপ্টার 3, মেজর অফ ডিসপারশন। তো এই 3 এবং 4 দুইটা চ্যাপ্টার জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই দুইটা চ্যাপ্টার মানে ম্যানেজমেন্টে একটা চ্যাপ্টার মিলে আমরা টোটাল এই দুইটা চ্যাপ্টারকে আমরা 7টা ফরম্যাটে শেষ করব। কয়টা ফরম্যাট বলো দেখি? 7টা ফরম্যাট। এই 7টা ফরম্যাটের মাধ্যমে আমরা এই দুইটা চ্যাপ্টারকে কভার করব। 1 থেকে 7 পর্যন্ত। এর মধ্যে প্রথম ফরম্যাট আছে র্যাঙ্ক এন্ড কোএফিশিয়েন্ট, প্রথমটা হচ্ছে রেঞ্জ এন্ড কোএফিশিয়েন্ট অফ রেঞ্জ। 2 নম্বর ফরম্যাটে এরিথমেটিক মিন, স্ট্যান্ডার্ড ডিভিশন এন্ড কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। 3 নম্বর ফর্মুলা হচ্ছে কম্বাইন্ড মিন এন্ড কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন। 4 নম্বর ফর্মুলা হচ্ছে কোয়ার্টার ডিভিশন। এই 4 নম্বর ফরম্যাটটা এটা আমাদের কখনোই দরকার নেই, 4 নম্বর ফরম্যাট আমরা করাবো না। 5 নম্বর ফর্মুলা হচ্ছে সেন্ট্রাল মুভমেন্ট। 6 নম্বর হচ্ছে স্কিউনেস এন্ড কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস। আর 7 নম্বর হচ্ছে মিন ডিভিশন। তাহলে এই 7টা ফরম্যাটের মধ্যে আমরা 4 নম্বর ফরম্যাটটা বাদ বাকি 6টা ফরম্যাট আমরা A to Z পুরাটাই করব। তো এই চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার ধারণা একটা দিতেছে। 2017 সালে পার্ট বি এবং পার্ট সি তে একটা একটা, 18 সালে পার্ট বি তে 2টা এবং পার্ট সি তে 2টা, তার মানে 28 মার্ক। 80 মার্কের মধ্যে 28 নাম্বার অঙ্ক শুধুমাত্র 3 এবং 4 নাম্বার থেকে এসেছে, বিশাল একটা নাম্বার। 19 সালেও সেম কোশ্চেন, পার্ট বি তে 2টা, পার্ট সি তে 2টা। 20 সালেও সেম কোশ্চেন, পার্ট বি তে 2টা, পার্ট সি তে 2টা। 21 সালে পার্ট বি তে 2টা দিছে, পার্ট সি তে একটা দিছে। আর এবার 22 সালে কিছুদিন আগে যে পরীক্ষা, এর মধ্যে পার্ট বি তে একটা, পার্ট সি তে একটা দিছে। তার মানে 2023 সালে তোমরা পরীক্ষা দিবা। এই 23 সালে তোমাদের পরীক্ষার জন্য আশা করতেছি এখান থেকে পার্ট বি তে 2টা কিংবা একটা আসবে এবং পার্ট সি তে 2টা অঙ্ক ফিক্সড আসবে। তাহলে পার্ট সি তে কয়টা অঙ্কের জন্য আমরা করব এটা বলো তো দেখি? 2টা। আর পার্ট সি তে একটা ফিক্সড, আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে 2টাও আসতে পারে। এই অ্যানালাইসিসটা আমরা দিছি হলো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শীটে দিয়ে আছে। তো আসো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই চ্যাপ্টারে বেসিক আলোচনা করে আমরা অঙ্ক শুরু করি। প্রথম যে ফর্মে সেটা হচ্ছে রেঞ্জ এন্ড কোএফিশিয়েন্ট অফ রেঞ্জ। রেঞ্জের বাংলা হচ্ছে পরিসর। তাহলে রেঞ্জের সূত্র হচ্ছে, লেখা আছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস হচ্ছে লোয়েস্ট ভ্যালু। তা রেঞ্জের সূত্র কি বলো তো দেখি? লোয়েস্ট ভ্যালু। আমাদের প্রশ্নে যে মান থাকবে এর মধ্যে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করলে আমরা কি পাবো? রেঞ্জ পাবো। রেঞ্জ মানে পরিসর পাবো। আর 2 নাম্বারটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ রেঞ্জ। এই কোএফিশিয়েন্ট অফ রেঞ্জের সূত্র হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু ইনটু 100। অর্থাৎ ওই রেঞ্জের সূত্রটাই উপরে মাইনাস নিচে কি প্লাস ইনটু 100। তাহলে এই দুইটা সূত্র যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে ফরম্যাট এক আমাদের জন্য সহজ হবে। তাহলে সবাই একটু বলেন তো দেখি রেঞ্জের সূত্র কি? আর কোএফিশিয়েন্ট অফ রেঞ্জের সূত্র? highest value minus lowest value divided by highest value plus lowest value into 100. গুড। এখানে যে ভ্যালু, এই ভ্যালু বলতে অবশ্যই 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 ক্লাসকে বোঝাবে, ফ্রিকোয়েন্সি না। ক্লাস, ক্লাস মানে শ্রেণীকে বোঝাবে, আর ফ্রিকোয়েন্সি মানে গণসংখ্যা, গণসংখ্যা না, ক্লাসকে বোঝাবে। তো আমাদের প্রবলেম 1, এই প্রশ্নে লেখা আছে ফাইন্ড আউট দ্য রেঞ্জ এন্ড কোএফিশিয়েন্ট অফ রেঞ্জ ফ্রম দ্য ফলোইং ডাটা। মানে দুইটা প্রশ্ন বের করতে বলছে। এর মধ্যে ক্লাস ইন্টারভাল মানে শ্রেণী ব্যবধান দিয়ে আছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে কত 70। আর নিচে দিয়ে আছে ফ্রিকোয়েন্সি। রেঞ্জ এবং কোএফিশিয়েন্ট অফ রেঞ্জ বের করার জন্য ফ্রিকোয়েন্সির কোনো ভ্যালু নাই, ফ্রিকোয়েন্সি হচ্ছে ভ্যালুলেস। এই দুইটা বের করার ক্ষেত্রে এখন দেখতে হবে ক্লাস ইন্টারভালের মধ্যে আমাদের হাইয়েস্ট ভ্যালুটা কত দিয়ে আছে। 10 থেকে 20, এরকম ভাবে 60 থেকে 70 এর মধ্যে হাইয়েস্ট ভ্যালু কত? 70। আর লোয়েস্ট ভ্যালুটা কত? 10। তাহলে হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু যদি বের করা পারি তাহলে আমাদের অঙ্ক দুইটা শেষ।
তো প্রথমে লিখছি উই নো দ্যাট রেঞ্জ সমস্যা হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, তাহলে 70 থেকে 10 বাদ দিলে কত 60। প্রথমটা ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। দ্বিতীয়টা কোএফিসিয়েন্ট অফ রেঞ্জের সূত্র হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইড হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু ইনটু 100। তাহলে 60 থেকে 10 বাদ নিচে 60 প্লাস 10 ইনটু 100। তাহলে 60 থেকে 10 সরি 70 থেকে 10 বাদ থেকে 60, 70 সাথে 10 যোগ করে কত 80, তাহলে 60 ভাগ 80 ইনটু 100 সমান 75%। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই রেঞ্জ এবং কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ বের করার জন্য কি লাগবে বলতো, কি ফ্রিকোয়েন্সি লাগবে নাকি ক্লাস লাগবে? ক্লাস মানে শ্রেণী লাগবে, শ্রেণী ব্যবধান বা শ্রেণী। তো এক্সারসাইজ 1 এ আমাদের প্রশ্নে বলছে ফাইন্ড আউট দ্য রেঞ্জ এন্ড কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। সেম প্রশ্ন, এখানে মার্কস আর নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট মানে ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সি বাদ, তাহলে আমরা ক্যালকুলেশন করব এই যে মার্কস দিয়ে। তাহলে মার্কসের মধ্যে 20 30 40 50 এরকম 80 পর্যন্ত দিয়েছে, তাহলে বলতো কি মার্কসের মধ্যে হাইয়েস্ট কত 80 আর লোয়েস্ট 20 তাহলে বিয়োগফল 60, ঠিক আছে। আর কোএফিসিয়েন্ট অফ রেঞ্জের ক্ষেত্রে 60 ডিভাইডেড বাই কত হবে 80 আর 2 যোগ করে 100 ইনটু 100 সমান সমান কত পার্সেন্ট 60%। বুঝতে পারছেন? জি স্যার। এবার এক্সারসাইজ 2 2015 সালে ফিনান্সে, এখানেও সেম রেঞ্জ এন্ড কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। নাম্বার অফ স্টুডেন্ট মানে ফ্রিকোয়েন্সি এটা বাদ, তাহলে মার্কসের মধ্যে হাইয়েস্ট হলো 20 সরি লোয়েস্ট হলো 20 আর হাইয়েস্ট কত 90। আশা করি পারবেন না? জি পারবো। এবার আসেন এক্সারসাইজ 3, এখানেও সেম প্রশ্ন বলছে ফাইন্ড আউট দ্য রেঞ্জ এন্ড অলসো কম্পিউট দ্য কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। তাহলে আমাদের এখানে যে মানগুলো আছে এই মানের মধ্যে হাইয়েস্ট ভ্যালু কত আর লোয়েস্ট ভ্যালু কত বলেন তো দেখি। 1575 হাইস্ট। ওকে 1575 হাইয়েস্ট, 1380 লাইট। অনেকে মনে করবে কি হাইয়েস্ট হলো 1400 আর সরি লোয়েস্ট হলো 1400, হাইয়েস্ট কত 1440। এটা কিন্তু নাম্বারটা কিন্তু উল্টাপাল্টা দিয়ে আছে, হ্যাঁ, অতএব চোখ কান খোলা রেখে করতে হবে। তাহলে 1575 হাইয়েস্ট আর লোয়েস্ট কত 1300 কত 80। পারবেন রেঞ্জ এবং কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ বের করা? পারবো। 4 নাম্বার এক্সারসাইজ বলছে সেম প্রশ্ন রেঞ্জ এন্ড কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। এখানে এক্স এর মান 30 60 30 40 60 80 90, তাহলে হাইয়েস্ট কত 90 আর লোয়েস্ট 30। পারবেন? এখন যদি এটা না পারেন তাহলে আপনি নিজের ব্যর্থতা, ক্লাস করা না করে একই কথা হয়ে যাবে। তাহলে ফরম্যাট 1 আমাদের ক্লিয়ার। আমাদের সবচেয়ে বড় ফরম্যাট হচ্ছে ফরম্যাট 2। এখানে আমরা টোটাল 3টা জিনিস শিখব। এরিথমেটিক মিন যেটাকে আমরা প্রকাশ করব x বার দ্বারা প্রকাশ করব, স্ট্যান্ডার্ড ডিভিশন যেটাকে আমরা প্রকাশ করব এসডি, আর কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স যেটাকে আমরা প্রকাশ করব সিবি। তাহলে এরিথমেটিক মিনটা আমরা কি দ্বারা প্রকাশ করব? x বার। স্ট্যান্ডার্ড ডিভিশন মানে কি এসডি, অথবা এর আরেকটা চিহ্ন আছে সিগমা বলে, এটাকে বলে সিগমা। এই সিগমা যে কথা এসডি একই কথা। আর কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স মানে কি সিবি। এই তিনটা জিনিস আমরা এই 2 নাম্বার ফরম্যাটে শিখব। খুবই ইম্পর্টেন্ট ফরম্যাট হচ্ছে 2 নাম্বার ফরম্যাটটা। এখন এই তিনটা সূত্র বের করার জন্য আমাদের দুইটা এক একটা সূত্র দুইটা করে আছে। এখন কখন কোনটা হবে সেটা আগে আমরা একটু জেনে নেই। লেখা আছে যখন প্রশ্নে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি থাকবে, যখন প্রশ্নে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি থাকবে তখন তিনটার সূত্র হচ্ছে এটা। তাহলে মনে রাখবেন যখন প্রশ্নে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি থাকবে তখন সূত্র হলো এক্স বারের সূত্র হচ্ছে a প্লাস সামেশন fd ডিভাইডেড বাই n ইনটু c, এটা হলো এক্স বার সূত্র। আর এসডি অথবা সিগমা যে কোনো একটা বলতে পারো, এটা সূত্র কি রুট ওভার। মনে রাখবেন যখনই স্ট্যান্ডার্ড ডিভিশন তখন একটা রুট হবে, ফিক্সড, রুটটা হচ্ছে ফিক্সড। সূত্র কি সামেশন এফ ডি স্কয়ার, এফ ডি এর উপর স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই n তার হোল স্কয়ার, আর ইনটু হচ্ছে সি। এখানে সি কি এ কি এটা বোঝার দরকার নাই তোমার, যখন লাগবে তখন আমি বলে দেব। আর এই সিবি সূত্র হচ্ছে উপর স্ট্যান্ডার্ড ডিভিশন নিচে x বার ইনটু 100। আর যদি আমাদের প্রশ্নে কখনো ভ্যারিয়েন্স বের করে তখন আমাদের সূত্র হচ্ছে এটা
তো ভ্যারিয়েন্স আমরা একটু পরে শিখবো, আমরা আপাতত শিখবো প্রথম তিনটা, স্ট্যান্ডার্ড ডিভিশন, এরিথমেটিক মিন, স্ট্যান্ডার্ড ডিভিশন এবং কি কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। এই তিনটা সূত্র একবারে গুলিয়ে খেয়ে ফেলাইবা, কারণ যারা আমরা অ্যাকাউন্টিং মেথড অফ সেন্টার টেন্ডেন্সি করছি তখন কিন্তু এই তিনটা সূত্রই ছিল, যারা করছেন তাদের কাছে তাদের সূত্র একটা মনে আছে, আর যারা করি নাই তারা অবশ্যই তিনটা সূত্র আমরা ভালো করে মনে রাখবো। এরপরে 2 নাম্বার আরেকটা আছে, যখন প্রশ্নে মিড পয়েন্ট দেওয়া থাকবে কিন্তু ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে না, অর্থাৎ এখানে শুধু মিড পয়েন্ট দেওয়া থাকবে, কোনো ফ্রিকোয়েন্সি থাকবে না, মানে গড় সংখ্যা দেওয়া থাকবে না, তখন আমাদের এক্স বারের সূত্রটা হয়ে যাবে চেঞ্জ। তখন এক্স বারের সূত্র কি, যখন প্রশ্নে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি তখন সূত্র কি ছিল, a প্লাস সামেশন এফ ডি ডিভাইড n ইনটু সি, আর যখন প্রশ্নে শুধুমাত্র মিড পয়েন্ট দেওয়া থাকবে তখন সূত্র কি, সামেশন এক্স ডিভাইডেড বাই এম। তারপরে সিগমা বা স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র হচ্ছে সামেশন এফ সামেশন টি এক্স স্কয়ার ডিভাইডেড এন মাইনাস সামেশন টি এক্স ডিভাইডেড এন তার হোল স্কয়ার। তাহলে যখন মিড পয়েন্ট থাকবে তখন স্ট্যান্ডার্ড ডিভিশনের ক্ষেত্রে সিটা হবে না, দেন স্ট্যান্ডার্ড ডিভিশনের ক্ষেত্রে সি আছে, এক্স বারের ক্ষেত্রে কিন্তু সি আছে, ঠিক আছে না? কিন্তু যখন ক্লাস ইন্টারভাল নাই, শুধুমাত্র মিড পয়েন্ট দেখো, তখন আমাদের সিটা কিন্তু নাই। তাহলে এই যেখানে তিনটা সূত্র, এখানে দুইটা সূত্র, এইটা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। তাহলে আমরা মনে রাখবো, পরীক্ষা হলে মনে রাখবো, এটা হচ্ছে রুল 1 এর সূত্র আর এটা হচ্ছে রুল 2 এর সূত্র। আপনাকে প্রশ্ন দেখে বলতে হবে যে ভাই রুল 1 হবে না রুল 2 হবে, ঠিক আছে? তাহলে রুল 1টা আমরা কখন অ্যাপ্লাই করব বলো তো দেখি, রুল 1 এর সূত্র করি, যখন প্রশ্নে কি থাকবে, হ্যালো, যখন প্রশ্নে কি কি থাকবে বলো তো দেখি, সবাই কি মারা গেছো না বেঁচে আছো? সব ঠিকাদার বাচ্চা, একটা কথা বলতেছে। আমাদের প্রশ্নে কমেন্ট করতে বলবে, তো কমেন্ট আমরা সব সময় করব হচ্ছে সিবির মাধ্যমে। আর সিবির সূত্র কি বলো তো দেখি, রুল 1 এ পড়ছে উপর স্ট্যান্ডার্ড ডিভিশন, এই সিবির সূত্র এটা রুল 1 এও যে সূত্র, রুল 2 এর জন্য সেম সূত্র, এর জন্য রুল 2 এ আমরা সিবির কোনো সূত্র লিখি নাই। এখন কমেন্ট যখন করতে বলবে, সিবি আমরা কম কখন নিব, যখন প্রশ্নে মোর দিয়ে কোনো কিছু থাকবে, যেমন মোর স্টেবল প্রাইস, মোর কনসিস্টিং ওয়েজেস, অথবা মোর রিলেটেড যে কোনো কিছু যদি প্রশ্নে বের করতে বলে চায়, তাহলে সেক্ষেত্রে আমরা সিবি কোনটা নিব, কমটা, অর্থাৎ দুইটা কোম্পানির মধ্যে যার সিবি কম সেটা আমরা নিব। আর সিবি বেশিটা নিব কখন, যখন প্রশ্ন বলা থাকবে লার্জার ভ্যারিয়েবিলিটি বা গেটার ভ্যারিয়েবিলিটি, অর্থাৎ লার্জার এবং গেটার এই দুইটা কথা দিয়ে যদি কোনো ভাষা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সিবি কোনটা নিব, বেশিটা নিব। আর সিবি কম নিব কি লেখা থাকে বলো দেখি, মোর। তাহলে এই হচ্ছে কমেন্ট রিলেটেড কথা। তাহলে আমরা এখান থেকে ফরম্যাট 2 থেকে আমরা জানতে পারলাম অ্যারিথমেটিক মিন মানে এক্স বার, স্ট্যান্ডার্ড ডিভিশন মানে সিগমা বাই এসডি, আর কোএফিশিয়েন্ট মানে সিবি। এই তিনটা জিনিসের সূত্র কয়টা, দুইটা, রুল 1 রুল 2। রুল 1 কখন অ্যাপ্লাই করব আশা করি বুঝছি, রুল 2 কখন অ্যাপ্লাই করব আশা করি বুঝছি এবং তোমাদের মনে আছে। এখন আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করি। হ্যাঁ, শুরুতেই প্রবলেম 1, প্রবলেম 1 প্রশ্নটা বলছে যে ফ্রম দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ এ মার্কস অবটেন এন্ড নাম্বার অফ স্টুডেন্ট ক্যালকুলেট মিন। এই যে এরিথমেটিক মিন যে কথা অথবা শুধু মিন একই কথা, এটা কি সিবি না এসডি না এক্স বার, এক্স বার, এক্স বার। এন্ড বলছে স্ট্যান্ডার্ড ডিভিশন মানে কি এসডি, এখানে কিন্তু সিবি বের করতে বলে নাই, তাহলে সিবি যেহেতু বের করতে বলে সিবি আমাদের বের করার কোনো প্রয়োজন নাই। এখন প্রশ্ন হচ্ছে এক্স বার এবং এসডি যে সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করব, কত নাম্বার সূত্র অ্যাপ্লাই করব, রুল 1 না রুল 2? কোশ্চেন লেখা আছে মার্কস, লেখা আছে মার্কস মানে হচ্ছে ক্লাস ইন্টারভাল, আর নাম্বার অফ স্টুডেন্ট মানে হচ্ছে কি ফ্রিকোয়েন্সি। তাহলে ক্লাস দিয়ে আছে এবং ফ্রিকোয়েন্সি দিয়ে আছে, তাহলে কত নাম্বার রুল অ্যাপ্লাই করব আমরা, 1 নাম্বার, 1 নাম্বারে। গুড, 1 নাম্বার রুলে আমরা যখন অ্যাপ্লাই করব তখন আমাদের প্রশ্নে অবশ্যই কি থাকবে, ক্লাস এবং ফ্রিকোয়েন্সি থাকবে। মনে রাখবেন রুল 1 এর মাধ্যমে যদি আমরা এক্স বার এবং এসডি বের করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের
টোটাল 6টা কলাম করতে হবে। কয়টা কলাম করব আমরা টোটাল? 6টা। এই 6টা কলামের একটা কলাম কম হবে না, বেশি হবে না, একদম ফিক্সড। যখন ক্লাস এবং ফ্রিকোয়েন্সি থাকবে তখন এই 6টার একটা বেশিও না, একটা কমও না। কথা কিন্তু মাথায় ভালো করে রাখেন, আর উল্টা পাল্টা করলে কাজ হবে না কিন্তু। হ্যাঁ, তাহলে আমাদের যখন প্রশ্নে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি থাকবে এবং এক্স বার এইচডি বের করব, সিবি বের করা বা না বের করার উপর এই ছক কোনো পরিবর্তন করবে না। সিবি থাকলেও যে ছক এই 6টা, সিবি না থাকলেও কি এই 6টাই করব। সিবি কোনো সমস্যা না, কারণ সিবি সূত্র আমরা এইচডি এবং এক্স বার দেখুন। কিন্তু এইচডি এবং এক্স বার যদি কোনো অঙ্কে বের করতে পারে এবং সে অঙ্কে যদি ক্লাস এবং ফ্রিকোয়েন্সি থাকে, তাহলে সেক্ষেত্রে কয়টা করে হবে? 6টা। এই 6টা গড় হচ্ছে ফিক্সড। আমি এরকম একটা অঙ্ক করে দিব এবং এরকম 5-7টা অঙ্ক তোমাদের বাসায় কাজ দেব। এই ছকটা আমি বিস্তারিত বলতেছি, ভালো করে সবাই খেয়াল করবে। এই ছকের মধ্যে প্রথম দুইটা গড় হচ্ছে প্রশ্নে দিয়ে প্রশ্নের মধ্যে মার্কস আছে, এই জন্য মার্কসের জন্য একটা, নাম্বার অফ স্টুডেন্ট আছে এই জন্য নাম্বার অফ স্টুডেন্টের জন্য একটা, নাম্বার অফ স্টুডেন্টকে ফ্রিকোয়েন্সি আমরা শর্ট ফর্মে প্রকাশ করব কি এফ দ্বারা। তো যখনই প্রশ্নে ক্লাস থাকে, ক্লাসের ঠিক পরের ঘরটা হচ্ছে মিড পয়েন্ট। ক্লাসের ঠিক পরের ঘরটা কি? মিড পয়েন্ট। মিড পয়েন্ট মানে কি? মধ্যবিন্দু, যাকে আমরা সব সময় এক্স দ্বারা প্রকাশ করব। মনে রাখবেন, যখনই প্রশ্নে ক্লাস থাকবে ক্লাসের ঠিক পরের ঘরটাই তখন ফিক্সড। কি জন্য বলো দেখি, কার জন্য ফিক্সড? মিড পয়েন্টের জন্য। এরপরে নাম্বার অফ স্টুডেন্ট মানে ফ্রিকোয়েন্সি। তাহলে দুইটা ঘর আমাদের দিয়ে আছে, আর অতিরিক্ত 4টা ঘর আমরা লিখবো। এর মধ্যে প্রথমটা মিড পয়েন্ট, এরপরটা হচ্ছে ডি, এরপরটা হচ্ছে এফডি, এরপরটা এফডি স্কয়ার। এই এক্স বার এবং এইচ ডি ক্ষেত্রে যে মানগুলি আমরা লিখছিলাম, যেমন এক্স বারের সূত্র আমরা কি লিখছি? এক্স বারের সূত্র লিখছি a প্লাস সামেশন এফডি ডিভাইডেড বাই এন ইনটু কি সি পড়ছিলাম না যখন ক্লাস ফ্রিকোয়েন্সি থাকবে। আর এস ডি সূত্র পড়ছিলাম রুট ওভার সামেশন এফ ডি স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন তার হোল স্কয়ার, এই যে রুটের বাইরে ইনটু হচ্ছে সি। তাহলে এই দুইটা মানের জন্য আমাদের যে মানগুলি লাগবে, এই মানগুলির জন্য আমরা 3টা অতিরিক্ত ঘর করব। এক ডি, 2 নম্বরে এফ ডি, 3 হচ্ছে এফ ডি স্কয়ার। একদম মুখস্থ করবেন, মুখস্থ করে ফেলাবেন যে যখন প্রশ্নে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি থাকবে এবং ওই অঙ্কে যদি মিন মানে এক্স বার এবং এস ডি বের করতে বলে, তাহলে এই 6টা ঘর হচ্ছে ফিক্সড। এই 6টা ঘরের কম হবে না, বেশি হবে না। এখন ঘরের অ্যাপ্লাইটা আমরা একটু ভালো করে দেখি। প্রথমটা মার্কস, যেটা আমাদের প্রশ্নে সুন্দর করে দেওয়া ছিল 10 থেকে 20, এরকম 40 থেকে 50। মার্কসের পরে ঘরটা হচ্ছে মিড পয়েন্ট মানে মধ্যবিন্দু। মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে, ভালো করে খেয়াল করবেন, যার মধ্যবিন্দু ঠিক তার ক্লাসটা এখানে যা থাকবে এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে 0 প্লাস 10, দুইটা মিলা হয় 10, 10 এর 2 দ্বারা ভাগ করলে কত হয়? 5। তারপর একটা 10 প্লাস 20 সমান সমান 30, 30 এর 2 দ্বারা ভাগ করলে কত হয়? 15। 20 প্লাস 50 সমান 20 প্লাস 30 সমান সমান 50, 50 এর 2 দ্বারা ভাগ করলে কত হয়? 25। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। এই সবাই কি বুঝতে পারছেন? নেক্সট টাইম কিন্তু আমি আর এগুলা কথা বলবো না, চিল্লাচিল্লি করে মারা গেলেও কিন্তু আমি আর বলবো না, কথা মনে রাখেন। তাহলে মিড পয়েন্ট বের করার সূত্র কি? ক্লাসে দুইটা যোগ করে কয় দ্বারা ভাগ করব? 2 দ্বারা। 2 দিয়ে ভাগ করব। এখন এরপর একটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট, যেটা আমাদের প্রশ্নে সুন্দর করে দেওয়া ছিল। তাহলে লিখছি 5, 12, 24, 10, 9 এবং এই সবগুলোকে আমরা যোগ করে লিখছি n সমান সমান 60, অর্থাৎ n এর মান হচ্ছে এই সবগুলো যোগ করে হচ্ছে 60। এরপরে ঘরটা হচ্ছে ডি। এই ডিটা আমরা বের করব, সব সময় মনে রাখবেন ডিটা বের করার জন্য দুইটা নিয়ম আছে, একটা হলো সূত্র অ্যাপ্লাই করা আর একটা হলো শর্টকাট নিয়ম। সূত্র অ্যাপ্লাই করলে আপনাদের সময়টা বেশি লাগবে, আর শর্টকাট করলে আপনাদের সময়টা কি লাগবে? কম লাগবে। কারণ শর্টকাট করি আর সূত্রই করি, সর্বপ্রথম আমাদের জানতে হবে এর মান কত। আর মনে রাখবেন এটা সব সময় আমরা মিড পয়েন্টের ঘর থেকে নিব। এটা কোন ঘর থেকে বের করব বলো দেখি? নট ক্লাস নট ফ্রিকোয়েন্সি, এটা সব সময় মিড পয়েন্টের ঘর থেকেই আমরা বের করব। এখন এ মানে কি? মিডল ভ্যালু। এ মানে কি ভ্যালু? মিডল ভ্যালু। তাহলে এখানে আমাদের মিডল ভ্যালু দেখি 1 2 3 4 5 6 7। বলতো এই 7টা ঘরের মধ্যে মাঝখানে ভ্যালুটা কত? 4। 4। এই 4টা আমরা কেমনে বের করলাম?
উপর থেকে 3টা বাদ দিছি, নিচে থেকে আমরা 3টা বাদ দিছি, তাই তো? হ্যাঁ ওকে, এখন এটা তো বিজোড়, এর জন্য আপনি সহজে বের করতে পারেন। এখন বলেন যদি কি 1 2 3 এবং 4, এই চারটার মধ্যে মিডল ভ্যালু কোনটা? ভাই স্যার এখন তো আর মাঝখানে 3 কেমনে নিলেন বলেন? যেটা বড়। ওকে, ঠিক আছে, যারা করছেন তারা আপনারা জানেন, আর যারা যারা করেন নাই তাদের জন্য বলতেছি, যখনই জোড় থাকবে তখন মাঝখানে দুইটা ঘরের মধ্যে, এই যে আমাদের মাঝখানে এই দুইটা ঘর, এই দুইটা ঘরের মধ্যে যে কোনোটাই নিলেই আমাদের হবে। 2 নিলেও হবে, আবার 3 নিলেও হবে, তবে আমরা দুইটা মানের মধ্যে সবসময় বড় মানটা নিব। ঠিক আছে, যারা আজকে নতুন শিখতেছেন এর মানটা, তারা কি বুঝতে পারছেন? যখন বিজোড় থাকবে তখন তো মাঝখানেটা অটোমেটিক বেরিয়ে যাবে, আর যখন জোড় সংখ্যা থাকবে তখন কি করব, মাঝখানে দুইটা যে কোনটা নিও, তবে আমরা কোনটা নেব, বড়টা না ছোটটা? বড়টা। তাহলে আমরা মিড পয়েন্টের ঘরে এখানে দেখছি 5টা, 5টার মধ্যে উপর থেকে 2টা, নিচ থেকে 2টা বাদ দিলাম, 25 অটোমেটিক বের হয়ে গেছে। তাহলে এর মান যে 25, এর আমরা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। এখন আসেন ডি এর মানটা আমরা শর্টকাটে আগে বুঝাই। এই যে এ যে মানটা হবে, এই মানের সই সই এই ডি এর মানটা হবে সব সময় 0 হবে। এর সই সই এর মানটা কি হবে, ডি এর মানটা কি হবে, সব সময় কি 0। এরপরে উপরে -1 কইরা কমবে, আর নিচে হচ্ছে +1 কইরা বাড়বে। তাহলে 0 আগেরটা হচ্ছে -1, তারপরে -2, নিচেরটা হচ্ছে +1 +2, আর 2 থাকবে 3, আর 2 থাকবে 4, এরকম। কথা কি বুঝতে পারছেন? তাহলে 0 উপরে কি -1 করে, আর 0 নিচে কি +1। তাহলে ডি এর মানটা আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। এখন সূত্র কি দেখাইতে হবে? একটা দেখাই নাকি, বাদ বাকি করার দরকার নেই, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই। ডি এর মানটা একটা দেখাই। তাহলে প্রথমে এক্স, এক্স মানে কি, এই যে মিডল ভ্যালুটা, প্রথমটার জন্য মিডল ভ্যালু কত দিয়ে আছে, প্রথম ক্লাসের জন্য 5 মাইনাস এ, এ মানে কত ধরছি 25। তাহলে যে মানটা দেখায় 5 মাইনাস কত 25 ডিভাইডেড বাই সি মানে ক্লাস ইন্টারভাল। তাহলে যে ক্লাসগুলো এই ক্লাসে ক্লাস 0 এবং 10 এর পার্থক্য কত 10। তাহলে 5 থেকে 25 বাদ দিলে -20, -20 10 দ্বারা ভাগ করলে এই যে -2। আরেকটা দেখাই, দ্বিতীয়টা দেখাই। তাহলে দ্বিতীয়টা বলো তো 15 মাইনাস কত, 25 ডিভাইডেড বাই কত 10 -25 আর 10 কই থেকে আসলো? 10 হলো যে এই যে ক্লাসগুলো এই ক্লাসের ব্যবধান 10 এবং 20 এর ব্যবধান কত, 10। এই 10। অতএব সূত্র দেখে আপনাদের সূত্র দেখাই দিলাম, শর্টকাটে দেখালাম, আপনারা সবসময় শর্টকাটে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? তাহলে ডি এর মানটা আমাদের শেষ। এরপরে ঘটা হচ্ছে এফ ডি। বলেন তো এফ এবং ডি এর সাথে যুগের সম্পর্ক না গুণের সম্পর্ক? গুণের। তাহলে প্রথম করে এফ এর মান হচ্ছে 5, প্রথম লাইনে ডি এর মান হচ্ছে -2, তাহলে দুইটা গুণ করলে -10। 12 ইন্টু -1 সমান সমান -12, 24 ইন্টু 0 সমান সমান হচ্ছে 0, 10 ইন্টু 1 সমান সমান 10, 9 ইন্টু 2 সমান সমান 18। এফডির মান আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। এখন আমরা কি করব, এফডি গুলো সবগুলো আমরা যোগ করব, যোগের গুলি যোগ, বিয়োগের গুলি বিয়োগ। তাহলে যোগের দিক দিচ্ছি দুইটা, দুইটা যোগ করে 28, 28 থেকে 12 এবং -10 যদি বাদ দেই থাকে প্লাস এর 6। এদের নাম লিখছি সামেশন, এটাকে বলা হবে কি সামেশন, কার ঘর, এফডির ঘর। লিখছি সামেশন এফডি সমান সমান +6। তাহলে এফডির ঘরটা আমরা সবাই ক্লিয়ার কিনা বলেন? স্যার 6 কিভাবে বের করলাম? কি ক্যালকুলেটর দেন, ক্যালকুলেটর নিয়ে -10 দেন, -12 দেন, +0 দেন, +10 +18 দেন, দেন অটোমেটিক 6 বের হবে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আর এমনি যদি বুঝতে চান তাহলে 10 এবং 18 যোগ করে 28, 28 থেকে 12 বাদ দিবেন, -10 বাদ দিবেন, +6। আর যদি না বোঝেন তাহলে ক্যালকুলেটর সরাসরি দিয়ে লিখবেন, যেম না সেম দিয়ে লিখবেন, অটোমেটিক মান বের হয়ে যাবে। এবার আমরা আসি এফ ডি স্কয়ার। এই যে স্কয়ারটা এটা কি এফ এর উপর না ডি এর উপর বলো তো দেখি? ডি এর উপর। ডি এর উপর স্কয়ার। তাহলে প্রথম লাইনে ডি এর মান কত? -2।
-2 এর যদি স্কয়ার করি তাহলে হয় +4। আবার বলতেছি -2 এর যদি স্কয়ার করি হয় কি +4। আর বলতে পারেন স্যার মাইনাস লে কই গেল, স্কয়ার মানে 2 2 জোড় দেখে মাইনাস এর উঠে যাবে। তাহলে 2 এর -2 এর স্কয়ার করলে কত হবে 4, এই 4 এর সাথে f গুণ, f মানে কি প্রথম লাইন f এর মান কত 5, ঠিক আছে। তাহলে এখানে 4 4 5 কত 20, এই হচ্ছে 20। আবার দ্বিতীয়টা যদি বুঝায় -1 এর যদি স্কয়ার করি তাহলে হয় +1, +1 দ্বারা 12 যদি গুণ করি তাহলে হয় কত +12। 0 এর স্কয়ার করলে হয় 0, 0 দ্বারা 24 গুণ করলে হয় 0। 1 এর স্কয়ার করলে হয় 1, 1 এর 10 দ্বারা গুণ করলে হয় 10। 2 এর স্কয়ার করলে হয় 4, 4 এর 9 দ্বারা গুণ করলে হয় 36। বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন এইটা হলো নিয়ম অনুযায়ী বুঝাইলাম। আর যদি এইটা যদি অনেকে কঠিন লাগে তাহলে সেই ক্ষেত্রে কাজ হচ্ছে এই দুইটা ঘর আমরা কি করব গুণ করব। -2 ইনটু -10 সমান সমান প্লাসের 20, -1 ইনটু -12 সমান সমান প্লাসের 12, 0 ইনটু 0 সমান সমান 0, 1 ইনটু 10 মানে 10, 2 ইনটু 18 সমান সমান 36। বুঝতে পারছেন? দুই ভাবে দেখাইলাম। এখন আপনার যেভাবে যেভাবে সুবিধা আপনি এভাবে বের করবেন, তবে আপনাকে রাইট হতে হবে। হ্যাঁ, এখন এই সবগুলো যোগ করে লিখছি সামেশন fd স্কয়ার সমান 78। তাহলে এই পুরো সফটওয়্যার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না। সবাই ভালো করে বুঝে বলেন এই শখের মধ্যে কোনো সমস্যা আছে কি না। না স্যার, সমস্যা। ওকে, তাহলে মনে রাখেন এই রিলেটেড যে কোনো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কে আপনাদের বাসায় কাজ থাকবে, মাথা মধ্যে রাখেন। এখন আমাদের প্রশ্নে বের করছে মিন, মিন মানে এক্স বার, এক্স বারের সূত্র কি a প্লাস সামেশন fd ডিভাইডেড n ইনটু c। তাহলে এর মান বলতে এর মান আমরা কত বের করছিলাম 25 25, fd এর মান বের করছি আমরা কত 6, n এর মান বের করছি কত 60, আর c মানে ক্লাস ইন্টারভাল। এখন ক্লাস ইন্টারভাল সব ক্লাসে দেখার দরকার নাই, যে ক্লাসে আমি এ বের করছি এটা সরাসরি আমি ক্লাসে নেওয়া দেবো। তাহলে এ বের করছি এই লাইনে, তাহলে এটা সরাসরি ক্লাস ইন্টারভাল। 20 এবং 30 এর পার্থক্য কত 10 10, এই হচ্ছে 10। তাহলে 6 এর 60 দ্বারা ভাগ করলে হয় 10, এই শূন্য 6 এর 60 দ্বারা ভাগ ইনটু 10 দিলে হয় 1, 1 এর সাথে 25 যোগ করলে হয় কত 26। বুঝতে পারছি একবারে মান? জি ভাইয়া। ওকে, এবার আসেন আমরা তাহলে সি এর মানটা, আমি আবার বলতেছি সি এর মানটা নিব শুধুমাত্র এর ঘরের দিকে খেলবো। হ্যাঁ, এর ঘরে যেখানে ব্যবধান যা তাই হচ্ছে সি এর মান। এখানে সিগমা অথবা এসডি সূত্র কি রুট ওভার সামেশন এফডি স্কয়ার ডিভাইডেড এন মাইনাস সামেশন এফডি ডিভাইডেড তার হোল স্কয়ার, রুটের বাইরে কিন্তু ইনটু সি। এখন এফডি স্কয়ার মান আমরা এখানে পাইছি কত 78, এখানে লিখছি 78, এন এর মান হচ্ছে 60 মাইনাস সামেশন এফডি এর মান পাইছি 6 ডিভাইডেড বাই এন এর মান হচ্ছে 60 তার হোল স্কয়ার, আর রুটের বাইরে ইনটু সি মান কত বের করছি আমরা একটু আগে 10 কত থেকে কত ব্যবধান বলো তো কি 10? 20 থেকে 30। 20 থেকে 30 এর ব্যবধান। গুড। এবার আসি আমরা মানটা ক্যালকুলেটর হাতে নিলে 78 এর 60 দ্বারা যদি ভাগ করা হবে 1.3, আর এখানে 6 এর 60 দ্বারা ভাগ করে তার স্কয়ার যদি করেন তাহলে মান হবে 0.01, আর রুটের বাইরে ইনটু হচ্ছে 10। এন্ড ক্যালকুলেটর যদি করি 1.3 থেকে 0.01 বাদ দিব, তাহলে দেব রুট অ্যান্সার সমান এরপরে গুণ কত 10 সমান 11.36 বের হবে। কারো কাছে ক্যালকুলেটর আছে? হ্যাঁ বের হইছে। ওকে, যার কাছে ক্যালকুলেটর আছে আমি আরেকবার বলতেছি ভালো করে সবাই খেয়াল করেন। প্রথমে 1.3 থেকে 0.01 বাদ দিব, বাদ দিয়ে দিব রুট অ্যান্সার সমান, তারপরে গুণ দিব কত 10 সমান সমান মানটা বের হয়ে যাবে। ঠিক আছে? মানটা কি বের করা পারছেন যাদের কাছে ক্যালকুলেটর আছে?
হ্যাঁ বের করছি তো। তোমারটা আমি শুনছি ভাই, বাদ বাকিটুকু বলো। যাদের ক্যালকুলেটর আছে শিখতারটা হয়েছে শুনছি, আর বাদ বাকি সবাই বলো যাদের ক্যালকুলেটর আছে। জি তাহলে ভাইয়া এটা করছি 11.6। এটা আবার আগামী ক্লাসে যে ভাই এটা খেয়াল করছেন নাকি একটু বলে দেন তো, এই সমস্যা জানি আগামী ক্লাসে না হয়। সবাই কি ক্যালকুলেশন করা পারছেন এটা? আর যাদের জি ক্যালকুলেটর নাই স্যার। তারা তো জমিদারের বাচ্চা, তাদের বলার দরকার নাই। ওকে, এবার আসেন। আমাদের প্রশ্নে কিন্তু সিভি বের করতে বলা নাই। যদি আমাদের প্রশ্নে সিভি বের করতে হতো তাহলে সিভি সূত্রটা কি ছিল? এস এইচ ভাগ এক্স ভাগ এর যে মান 11.36, এক্স বার মান হচ্ছে 26 ইন্টু কত 100। কথা ক্লিয়ার? সিভি কি সবাই বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ বুঝতে পারছি। ওকে, এবার আসেন আপনাদের বাসার কাছে পালা। আমি প্রবলেম এক করে দিলাম, এই রিলেটেড অনেকগুলি প্রশ্ন আছে, হ্যাঁ সবগুলো আমি আপনাদের বাসায় কাজ দিব, হ্যাঁ বাসায় কাজগুলি আস্তে আস্তে সবগুলি করবেন। এক্সারসাইজ 1, এখানে আমাদের মিন বের করতে বলছে এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলছে, মার্কস আছে এবং নাম্বার অফ স্টুডেন্ট। তাহলে এটা কি রুল 1 এর মধ্যে পড়বে না রুল 2 এর মধ্যে পড়বে? রুল 1 এর রুল 1। রুল 1 এর মাধ্যমে এক্স বার এবং এসডি করার জন্য কয়টা ঘর লাগে? 6টা। 6টা ঘর লাগে। আশা করি পারবেন। এক্সারসাইজ 2, এখানে মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলছে। এখানে আছে সেলস আর এখানে নাম্বার অফ শপ। এই সেলস মানে হলো ক্লাস ইন্টারভাল, নাম্বার অফ শপ মানে কি ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে কয়টা মান লাগবে? কয়টা ঘর লাগবে? 6টা গ্রুপ লাগবে। 6টা ঘর লাগবে। ঠিক আছে, তাহলে পারবেন এক্সারসাইজ 2? পারবো। ওকে, এবার এক্সারসাইজ 3 আসেন। এক্সারসাইজ 3 এ শুধু বের করতে বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলছে। এখন প্রশ্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে আমাদের প্রশ্ন লেখা ডেইলি ওয়েজেস নাম্বার অফ ওয়ার্কে তো ফ্রিকোয়েন্সি, আর এখানে কি আছে ডেইলি ওয়েজেস আছে। আমরা রুল 2 এ কি পড়ছিলাম একটু বলেন যদি কি? মিড পয়েন্ট থাকবে। শুধু মিড পয়েন্ট থাকবে, ফ্রিকোয়েন্সি কি থাকবে না থাকবে না? থাকবে না। থাকবে না। থাকবে না। এখানে যেহেতু আমাদের ফ্রিকোয়েন্সি দিয়ে আছে তার মানে অবশ্যই এটা নিঃসন্দেহে রুল 2 এ পড়ে, তাই তো? তাহলে রুল 1 এই পড়ছে। এখন প্রশ্ন হলো বলতে পারেন যে স্যার রুল 1 এ না ক্লাস থাকে, এখানে ক্লাস নাই। কোনো সমস্যা নাই, ক্লাসের ঠিক পরের ঘরটা কি বলেন যদি কি? মিড পয়েন্ট। মিড এই মিড পয়েন্ট। পয়েন্টের মানগুলো আমাদের প্রশ্নে সরাসরি দেওয়া আছে। তার মানে এই অঙ্কে আমাদের মিড পয়েন্ট দিয়ে আছে এবং ফ্রিকোয়েন্সি দিয়ে আছে। তার মানে আমরা রুল 1 এর মাধ্যমে অঙ্কটা সমাধান করব। যদি এই ফ্রিকোয়েন্সি না থাকতো তাহলে 100% শুধু মিড পয়েন্টই দিয়ে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা রুল কত পেতাম বলো দেখি? 2। আমার কথা কি সবাই ক্লিয়ার? হ্যালো, স্যার আমরা কি তাহলে অঙ্ক মিড পয়েন্ট থেকে শুরু করব? এই যে বলতেছি আমার কথাই ক্লিয়ার, তাই বলো। জি স্যার। এবার আসেন, এখন যেহেতু মিড পয়েন্ট দিয়ে আছে, এখন মিড পয়েন্ট আমরা কি দ্বারা প্রকাশ করি বলো তো দেখি? x দ্বারা। এর দ্বারা। একবার নাম্বার অফ ফ্রিকোয়েন্সি এটাকে এফ দ্বারা প্রকাশ করব। এন্ড প্রশ্ন হচ্ছে যেহেতু ক্লাস নাই মানে হচ্ছে ডি বের করতে পারবো না, ঠিক আছে? তাহলে ডি বাদ। আমার কথা কি বুঝতে পারছেন? ডি নাই। তাহলে যখনই ডি নাই তখনই কাজ হচ্ছে আমরা 1 নাম্বার রুলে অ্যাপ্লাই করতে পারবো না, আমরা সরাসরি চলে যাবো কোথায়? 2 নাম্বার রুল। এখন 2 নাম্বার রুলের ক্ষেত্রে আমরা সূত্র কি কি পড়ছিলাম বলেন তো? এক্স বারের সূত্র কি পড়ছিলাম? সামেশন এ ডিভাইডেড ভাগ বাই এন। এন। আর এই যে সূত্র সামেশন এফ ডি স্কয়ার, বলো। রুট সামেশন ডি এক্স স্কয়ার ভাগ এন
মাইনাস সামেশন dx ভাগ n স্কয়ার। তার হোল স্কয়ার। গুড। তাহলে এখানে এই অঙ্কে আমরা ডি না দিয়ে এখানে দিছিল এফ। আপনি যদি চান এখানে আমি ডি দিব, তাহলে ডিও দিতে পারে। ঠিক আছে, তাহলে এখানে সূত্র হবে dx স্কয়ার ডিভাইডেড n, আর এখানে সামেশন dx ডিভাইডেড n তার হোল স্কয়ার। তাহলে এই 3 নম্বর অঙ্কের সমাধানটা কি হবে? মিড পয়েন্ট আমাদের প্রশ্নে দিয়ে আছে, এরপরে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি মানে f দিয়ে আছে, তারপরে ঘরটা হচ্ছে fx, তারপর হচ্ছে fx স্কয়ার। তাহলে সেক্ষেত্রে এখানে মিড পয়েন্ট যা আছে তাই, ফ্রিকোয়েন্সি সবগুলো যোগ করে আমরা n সমান লিখছি 63। বুঝতে পারছি? এখন আসেন fx। and fx মানে কি? f এবং x এর মধ্যে কি যোগ না গুণ? গুণ। গুণ। তাহলে 100 * 5 = 500, 105 * 7 = 700 কত? 35। সরি 35। তাহলে fx কি ক্লিয়ার? স্যার এফ কিভাবে বের করছে? f হলো প্রশ্নে দিয়ে আছে, f কিভাবে বের করছে মানে এই যে প্রশ্নে দিয়ে আছে নাম্বার অফ ওয়ার্কার। f কি ক্লিয়ার? জি স্যার। এবার আসি, এখন এই ঘরটা হলো fx তার হোল স্কয়ার, এটা কিন্তু fx তার হোল স্কয়ার, আর আগেরটা কিন্তু ছিল f d তার হোল স্কয়ার, স্কয়ারটা শুধু d এর উপর ছিল, আর এখানে এই স্কয়ার কিন্তু fx তার হোল স্কয়ার, মানে f এবং x এর উভয় উপর স্কয়ার। তাহলে fx এর ঘর হচ্ছে এইটা, তাহলে এইটারে আমরা স্কয়ার করব, তাহলে 500 স্কয়ার করলে হয় কত বলেন তো দেখি? আমি কি ভুল করলাম? 50,000। 2,50,000 আছে। হ্যাঁ ঠিকই আছে, আমাদের এখানে ভুল বলছে, আমরা এখানে ভুল বলা হয়েছে, fx স্কয়ার, fx স্কয়ার এটা ঠিক আছে, আমরা ভুল বলছি। fx স্কয়ার মানে কি? x এর কি করব? স্কয়ার করব। তাহলে স্কয়ার মানে কি? এই 100 এর যদি স্কয়ার করি তাহলে হয় 10,000। এই 10,000 এ f এর মান কত? 5। তাহলে 10,000 কে 5 দ্বারা গুণ করলে হয় কত? 50,000। বুঝা গেছে? আবার দ্বিতীয়টা, বুঝতে পারছি। 105 এর যদি স্কয়ার করি তাহলে 10,000 কত জানি হয়, তারে আমরা 7 দ্বারা যদি গুণ করি হয় 77,175। বুঝা গেছে? স্যার এটা শুধু এফ এক্স এর উপর স্কয়ার আছে, এফ এর উপর স্কয়ার নাই। না, ওই এফ ডি স্কয়ার যেরকম এফ এক্স স্কয়ার একই রকম। ঠিক আছে ভাই? জি স্যার। ওকে। তাহলে এখন পর্যন্ত এই 120 এর কাজটা আমরা এই করে কাজটা কিভাবে করছি? 120 কে স্কয়ার করা হয়েছে, তারপরে 15 দ্বারা 15 গুণ দ্বারা করা গুণ হয়েছে। করা হয়েছে 2,16,000 টাকা। তাহলে এই ঘরটা আমরা সবাই কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন সুন্দর করে সূত্র ফালিয়ে তোমরা মানটা নরমাল নিয়মে বের করে ফেলাইবা। তাহলে আমাদের এক্সারসাইজ 3 শেষ। আমরা তাহলে ফরম্যাট 2 এর প্রবলেম 1 আমরা শেষ করলাম, 1 এর আন্ডারে 3টা এক্সারসাইজ, 3টা এক্সারসাইজ আমরা শেষ করলাম। আগামী ক্লাসে প্রবলেম 2 আমি করে দিব, এবং প্রবলেম 2 এর আন্ডারে কিছু এক্সারসাইজ আছে, সেগুলো আমি বাসায় কাজ দিব। ঠিক আছে? আমি এখান থেকে শুরু করব, আমাকে মনে করে দেয় প্রবলেম 2 থেকে আমি শুরু করব। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আজকের ক্লাসের উপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে